অপারেশন রিসার্চ আজকে আমরা চ্যাপ্টার 8 নন লিনিয়ার প্রোগ্রামিং বা অযৌগাশ্রয়ী প্রোগ্রামিং এর কোন প্রকার নেসেসারি কন্ডিশন ব্যবহার করে আমরা এটার সমাধান করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের দেওয়া আছে zmax আর কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা সীমাবদ্ধতা শর্ত। তাহলে প্রথমে আমরা একটু যদি লক্ষ্য করি লিনিয়ার প্রোগ্রামিং আর নন লিনিয়ার প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্যটা আমরা যদি লক্ষ্য করি, এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের নন লিনিয়ার, আর যদি আমাদের লিনিয়ারের ক্ষেত্রে হবে এরকম, অর্থাৎ নন লিনিয়ারের ক্ষেত্রে x1 x2 এর উপর কি আছে, বর্গ আছে, আর লিনিয়ারের ক্ষেত্রে হবে এটা রৈখিক। তাহলে কোন প্রকার নেসেসারি কন্ডিশন ব্যবহার করে আমরা এটা সমাধান করব। প্রথমে আমরা এই zmax যেটা দেওয়া আছে এটা সমান আমরা ধরে নিই f of x, এটা সমান আমরা ধরলাম f of x সাবজেক্ট টু, অর্থাৎ কনস্ট্যান্টের মধ্যে যেটা দেওয়া আছে এটাকে আমরা ধরব h1x is equal to x1 plus 2x2 minus 10। তারপর এটাকে ধরবো আমরা h2x is equal to x1 minus 3x2 minus 9 less than or equal 0, where x1 x2 all greater equal 0। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে ল্যাগ্রাঞ্জের ফাংশন লিখতে হবে। ল্যাগ্রাঞ্জের ফাংশন L x আছে, আমাদেরকে ল্যাম্ডা আনতে হবে, তারপর s আনতে হবে, is equal to f of x minus lambda 1 s1 x plus s1 whole square minus lambda 2 s2 x plus s2 whole square। তাহলে এখন আমরা এখানে মানগুলো যদি বসাই দিই, f of x এর মান কত? f of x এর মান এটা 7x1 plus 6x1 plus 5x2 minus lambda 1 minus lambda 1 into x1 plus 2x2 minus 10 plus s1 whole square minus lambda 2 x1 minus 3x2 minus 9 plus s2 whole square। তাহলে এটা হচ্ছে আমাদের কি ল্যাগ্রাঞ্জের ফাংশন। এখন আমরা এখানে যে ম্যাক্সিমাইজিং প্রবলেম বা গরিষ্ঠকরণের জন্য আমরা কোন প্রকার গরিষ্ঠকরণের ক্ষেত্রে এখানে কি আছে ম্যাক্সিমাইজিং, আমাদেরকে এটা এখানে ম্যাক্স বের করতে হবে, অর্থাৎ গরিষ্ঠকরণ মান নির্ণয় করতে হবে। সুতরাং গরিষ্ঠকরণে কোন প্রকারের প্রয়োজনীয় শর্ত, necessary conditions for maximizing problem ইংরেজিতে। তাহলে আমরা লিখবো এখানে del f of x divided by del x suffix j minus lambda 1 del f of del h1x divided by del xj minus lambda 2 del h2x divided by del xz is equal to 0। তারপর আরো কিছু আছে কাজ, lambda i s1 si x is equal to 0। তারপর less than or equal 0, তারপর lambda i less greater than or equal 0, যেখানে আমাদেরকে লিখতে হবে i j is equal to 1 2।
তাহলে এখানে আমরা এখানে 1 2 কেন লিখলাম, আমাদের কি আছে x1 আছে আর x2 আছে, সেজন্য আমরা কি এখানে কি লিখলাম x1 আর x2 লিখলাম। এটাকে আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি del x1 minus lambda 2 del x2x divided by del x2 is equal to 0, তারপর del f of x del x2 minus lambda 1 lambda 2 del x2 is equal to 0। আমরা এটা অনুযায়ী এখান থেকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাই 7x1 হোল স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে x1 এর সাপেক্ষে আমরা পাবো 14x1 প্লাস 6x1 কে x1 এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব তখন পাবো প্লাস 6 মাইনাস ল্যামডা 1 আছে ল্যামডা 1 দিলাম, তারপর h1x del x1 তাহলে 1 তাহলে অনলি মাইনাস ল্যামডা 1 এটা করলে মাইনাস ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 0। এটাকে দিলাম আমরা কত নাম্বার 1 নাম্বার ইকুয়েশন। এরপর x2 এর সাপেক্ষে করব, তাহলে এখানে যদি আমরা করি এখানে পাবো আমরা 10x2 মাইনাস 2 ল্যামডা 1 মাইনাস মাইনাস আর এদিকে মাইনাস 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 প্লাস হয়ে যাবে, তাহলে 3 lambda 2 is equal to 0। এটাকে দিলাম কত নাম্বার 2 নাম্বার। এরপরের 2 নাম্বার শর্ত আছে আমাদের এটা h1 lambda 1 h1 লিখি, তাহলে lambda 1 h1 কত x1 plus 2x2 minus 10 is equal to 0 এই শর্ত। এখন আমরা lambda 2 নিব, lambda 2 h2, তাহলে h2 কত x1 minus 3x2 minus 9 is equal to 0 3 নাম্বার শর্ত। এই সাইড x less than or equal 0, তাহলে x1 plus 2x2 x1 plus 2x2 minus 10 less than or equal 0, তারপর x1 minus 3x2 minus 9 less than or equal 0। এটা হচ্ছে 3 নাম্বার, এটা 4, এটা 5, এটা 6 নাম্বার। তারপর lambda 1 lambda 2 all greater equal 0, এটা আমাদের কত নাম্বার 7 নাম্বার। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার। এবং 4 নাম্বার শর্ত থেকে 3 এবং 4 নাম্বার শর্ত থেকে আমরা কি পাই lambda 1 is equal to 0 অথবা or x1 plus 2x2 minus 10 is equal to 0 3 নাম্বার শর্ত থেকে। 4 নাম্বার শর্ত থেকে আমরা কি পাই lambda 2 is equal to 0 অথবা x1 minus 3x2 minus 9 is equal to 0। তাহলে এখান থেকে আমাদের 4টা ক্ষেত্র আমরা তৈরি এখান থেকে আমরা 4টা ক্ষেত্র পাই, তাহলে 4টা ক্ষেত্র তৈরি হয়। চারটা ক্ষেত্র কি হয় তৈরি হয়। 1 নাম্বার lambda 1 not equal to 0, lambda 2 not equal to 0। 2 নাম্বার lambda 1 not equal to 0 কিন্তু lambda 1 lambda 2 is equal to 0। lambda 3 নাম্বার ক্ষেত্র lambda 1 is equal to 0 কিন্তু lambda 2 is equal to lambda 2 not equal to 0। 4 নাম্বার ক্ষেত্র lambda 1 is equal to 0, lambda 2 is equal to 0। এখানে আমরা 4 নাম্বারটাকে 1 নাম্বার ধরব আর 1 নাম্বারটাকে আমরা কত নাম্বার ধরব 4 নাম্বার ধরব। তাহলে কেস 1 একটা আমরা সমাধান করি। কেস 1 যখন lambda 1
ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা যদি এখান থেকে আসি এক নম্বর সমীকরণ থেকে আমরা এখান থেকে আসি কি পাই 14x1 প্লাস 6 মাইনাস 0 তাহলে জিরোগুলো আমরা উপেক্ষা করব। এখান থেকে আমরা কি পাই x1 ইজ ইকুয়াল টু মাইনাস 3 ডিভাইডেড বাই 7 তারপর দুই নাম্বার থেকে আমরা কি পাই tan x2 মাইনাস প্লাস তাহলে 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0 তাহলে আমরা কি পাই x2 ইজ ইকুয়াল টু 0 যেহেতু x1 এর মান ঋণাত্মক, সুতরাং এই সমাধান বর্জনীয়। এখন কেস 2 তে যাব আমরা। কেস 2 তে আমরা যদি যাই, কেস 2 তে কি আমাদের কি দেওয়া আছে lambda 1 নট ইকুয়াল টু 0 কিন্তু lambda 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক নম্বর শর্ত থেকে আমরা এখান থেকে লিখতে পারি 14x1 প্লাস 6 মাইনাস lambda 1 ইজ ইকুয়াল টু 0। দুই নম্বর শর্ত থেকে আমরা লিখতে পারি tan x2 মাইনাস 2 lambda 1 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি পাই lambda 1 ইজ ইকুয়াল টু 5x2 তাহলে lambda 1 টা এখানে যদি আমরা বসাই আমরা কি পাই 14x1 প্লাস 6 মাইনাস 5x2 ইজ ইকুয়াল টু 0। তারপর এখানে যদি বসাই আমরা পাই আমরা 3 নম্বর শর্ত থেকে lambda 1 নট ইকুয়াল টু 0 তাহলে x1 প্লাস 2x2 minus 10 is equal to 0। তাহলে lambda 1 এর মান আমরা কোথায় বসাবো lambda 1 এর মান আমরা যদি এক নম্বরে বসাই তাহলে আমরা পাই 14x1 plus 6 minus 5x2 তাহলে এটাকে আমরা আগে পরে লিখি 5x2 plus 6 is equal to 0। তারপর এটা লিখি x1 plus 2x2 minus 10 is equal to 0। তাহলে এখানে আমরা যদি আরো গুণন পদ্ধতিতে এটা যদি সমাধান করি কোন পদ্ধতি 5 10 50 6 গুণ 12 বিয়োগ 12 তারপর x2 যখন নেব তখন আমরা পাই এদিক থেকে 6 তারপর এদিক থেকে প্লাস 140 তারপর ল্যামডা এরপর ধ্রুবক পদের মান 14 যখন 28 প্লাস 5 তাহলে আমরা কি পাই x1 ইজ ইকুয়াল টু এটার সাথে আর এটা যদি কম্পেয়ার করি এই দুটো থেকে নিচে আছে আমাদের কত 33 উপরে আছে আমাদের 38 তারপর x2 তে আমরা কত পাই উপরে থাকবে আমাদের 146 আমাদের নিচে থাকবে 33 তারপর lambda 1 not equal to 0 lambda 2 is equal to 0। তাহলে আমরা এখানে প্রত্যেকটা পদে আমরা এখানে কি পেলাম x1 x2 কি আমরা এখানে কি পেলাম ধনাত্মক পেলাম। সুতরাং এই সমাধান দ্বারা আমরা zmax বের করব। zmax is equal to 7x1 whole square 7x1 বলতে এটা 38 divided by 33 whole square plus 6 38 divided by 33 plus 5x2 বলতে 146 divided by 33 whole square। আমরা যদি এটা এখানে ক্যালকুলেশন করি আমরা পাই 114.061 যখন lambda 1 0 কিন্তু lambda 2 not equal to
0। তাহলে 1 নাম্বার থেকে আসি আমরা 14x1 প্লাস 6 মাইনাস ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 0। তারপর 2 নাম্বার থেকে 10x2 প্লাস 3 ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 0। 3 নাম্বার থেকে 3 নাম্বার শূন্য হয়ে যাবে, কারণ ল্যামডা 1 এর মান কত? 0। তারপর 4 নাম্বার থেকে ল্যামডা 2 যেহেতু নট ইকুয়াল টু 0, সুতরাং আমরা পাই x1 মাইনাস 3x2 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি, এখান থেকে আসি, তাহলে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা আমাদের কত নাম্বার? 4 নাম্বার থেকে। এখান থেকে যদি আমরা আসি, ল্যামডা 2 ইজ ইকুয়াল টু আমরা কত পাই? ল্যামডা 2 ইজ ইকুয়াল টু আমরা পাই 5 ডিভাইড বাই 10 মাইনাস 10 ডিভাইড বাই 3। এটা আমরা ল্যামডা 2 ইজ ইকুয়াল টু পাই। তাহলে ল্যামডা 2 এর মানটা আমরা এখানে ইনপুট করব। তাহলে 1 নাম্বার থেকে আমরা পাই 14x1 মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 10 ডিভাইড বাই 3 x2 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তারপর এখান থেকে আসি x1, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা কত পাই? আমরা এখান থেকে যদি 2 কমন নিই, 2 কমন নিলাম, তাহলে আমরা পাই 7x1 প্লাস 5 ডিভাইড বাই 3 x2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখন আবার আমরা যদি 1 ডিভাইড বাই 3 কমন নিই, 2 ডিভাইড বাই 3, তাহলে 3 7 21 x1 প্লাস 5x2 প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে ফাইনালি আমরা এখানে পাই 21x1 প্লাস 5x2 প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। আমরা আর এটা যদি আমরা সমাধান করি, এটা যদি আমরা সমাধান করি আরো গুণন পদ্ধতি x2, তারপর কনস্ট্যান্ট টার্মের মান x1 যখন নেব, তাহলে এই পদার্থ আমরা পাবো 3 9 27 মাইনাস 27 প্লাস 45। x2 যখন নেব, তাহলে এদিক থেকে 9 21 189, 9 21 189, তারপর এদিক থেকে মাইনাস 9। তারপর যখন দুর্বল পদ নেব, তখন 5 প্লাস মাইনাস প্লাস 3 21 63, 3 21 63। তাহলে আমরা এখান থেকে পাই x1 ইজ ইকুয়াল টু কত? নিচে পাবো আমরা 68, উপরে পাবো এখানে 27 প্লাস 45, এখানে পাবো আমরা 18। তারপর x2 ইজ ইকুয়াল টু নিচে পাবো 68, উপরে পাবো 198। যেহেতু x2 এর মান ঋণাত্মক, x2 নেগেটিভ, সুতরাং এই সমাধান বর্জনীয়। সমাধান 4 নম্বর ক্ষেত্র আমাদের কি ছিল? ল্যামডা 1 নট ইকুয়াল টু 0, ল্যামডা 2 নট ইকুয়াল টু 0। তাহলে 1 নম্বর থেকে আমরা আসি। 1 নম্বর থেকে 14x1 প্লাস 6 মাইনাস ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 0। 2 নম্বর থেকে 10x2 মাইনাস 2 ল্যামডা 1 প্লাস 3 ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 0। তারপর 3 নম্বর থেকে x1 প্লাস 2x2 প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। 4 নম্বর থেকে x1 মাইনাস 3x2
-9 ইজ ইকুয়াল টু 0। প্রথমে আমরা এই দুইটা সমাধান করব। এই দুইটা সমাধান করে x1 এর মান x2 এর মান 1 নম্বর এবং 2 নম্বরে আমরা ইনপুট করব। তাহলে যখন x1 এর মান ধরব তখন আমরা কি পাই, x1 যখন নিব তখন 9 2 18, তারপর 3 10 এটা আমাদের মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 30, তারপর x2 যখন নিব তখন এদিক থেকে -10 প্লাস 9, তারপর কনস্ট্যান্ট টার্ম -3 -2 তাহলে x1 এর মান আমরা কত পাই, উপর থাকবে আমাদের 48 ডিভাইড বাই 5, এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস মাইনাস চলে যাবে। x2 ইজ ইকুয়াল টু আমরা পাই -1 ডিভাইড বাই -5, তাহলে -1 চলে যাবে। তাহলে এখন x1 এর মান x2 এর মান আমরা কোথায় বসাবো, এখানে বসাবো। এখানে যদি বসাই তাহলে আমরা পাই 48 ডিভাইডেড বাই 5 প্লাস 6 মাইনাস λ1 মাইনাস λ2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি আমরা পাই -5 λ1 মাইনাস 5 λ2, তারপর 5 6 30, এখানে 14 ইন্টু 48, এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাই আমরা 672 প্লাস 30 5 6 30, তাহলে আমরা পাবো প্লাস 702 ইজ ইকুয়াল টু 0। তারপর এখানে যদি আমরা কার মান বসাই, x2 এর মান আমরা যদি এখানে বসাই ইনপুট করি 10 1 ডিভাইড বাই 5 মাইনাস 2 λ1 প্লাস 3 λ2 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে কত হয় 2 হয়, তাহলে প্লাস 2, তাহলে এটা আমরা যদি লিখি এখানে সাথে লিখি 2 λ1 প্লাস 3 λ2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা যদি মান নিই λ1, যখন λ1 নিব তখন এদিক থেকে -10, এদিক থেকে 3 7 21 মাইনাস 3 7 21, তারপর 3 2 6 অর্থাৎ 2106 ইজ ইকুয়াল টু λ2 নিব, তাহলে এদিক থেকে 7 2 14 2 2 4 অর্থাৎ 1400 মাইনাস 1404 মাইনাস, তারপর মাইনাস মাইনাস প্লাস, তাহলে কত 10, কনস্ট্যান্ট টার্ম মাইনাস 3 5 15 -15 মাইনাস 10, তাহলে আমরা কি পাই এখান থেকে λ1 ইজ ইকুয়াল টু নিচে থাকবে আমাদের কত -25, উপরে থাকবে আমাদের -2116 মাইনাস মাইনাস -1 চলে যাবে। তারপর λ2 ইজ ইকুয়াল টু নিচে থাকবে আমাদের -25, উপরে থাকবে আমাদের -1396, তাহলে -1 উপর পাশ থেকে চলে যাবে। তাহলে আমরা কি পেলাম, x1 পেলাম, x2 পেলাম, λ1 λ2 পেলাম। তাহলে এখানে প্রত্যেকটা মান কি ধনাত্মক, সুতরাং আমরা zmax বের করি, zmax ইজ ইকুয়াল টু 7 x1 কত 48 ডিভাইড বাই 5 হোল স্কয়ার প্লাস 6 x1 কত 48 ডিভাইড বাই 5 প্লাস 5x2 হোল স্কয়ার, তাহলে x2 এর মান কত 1 ডিভাইড বাই 5। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি আছে কেস 4 থেকে z এর সর্বোচ্চ মান, কিন্তু কেস 2 তে আমরা কত পেয়েছি 114, তাহলে এটা কত, এটা আমাদের সবচেয়ে বড়। সুতরাং আমরা লিখতে পারি যেহেতু কেস 4 থেকে z এর সর্বোচ্চ মান পাওয়া যায়, সুতরাং অপটিমাম সলিউশন, চূড়ান্ত সমাধান, সুতরাং চূড়ান্ত সমাধান, তাহলে কত x1 কত 48
ডিভাইডেড বাই 5 তারপর x2 ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 5 তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট এরপরে আমাদেরকে এই ফাংশনটা f of x এই ফাংশনটা এটা উত্তল নাকি অবতল এটা আমাদেরকে নির্ণয় করতে হবে উত্তল নাকি অবতল সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে উত্তলতা বা অবতলতা পরীক্ষা এই দুইটা মান পেয়েছি না আমরা তাহলে এটাকে ধরবো আমরা x0 is equal to 48 divided by 5 আর এটা কত 1 divided by 5 বিন্দুতে এত বিন্দুতে f of x এটা সমান আমরা কি ধরেছিলাম f of x ধরেছিলাম তাহলে f of x এর Hessian matrix কি ম্যাট্রিক্স Hessian matrix হচ্ছে আমাদের s x is equal to যেহেতু ম্যাট্রিক্স del square f divided by del x1 whole square del square f divided by del x1 del x2 নিচে del square f divided by del x2 del x1 এখানে del square f divided by del x2 whole square যেহেতু ম্যাট্রিক্স তাহলে ম্যাট্রিক্স সিম্বল আমরা দিয়ে দিলাম এখানে আমরা যদি del square x1 করি আমরা del f del x1 করি del square f del x1 whole square তাহলে এটাকে লিখতে পারি del x1 তাহলে আমরা পাই f এর পরিবর্তে আমরা যদি সেকেন্ড x1 লিখি তাহলে কত পাই আমরা পাই del x 14x1 আবার যদি করি তাহলে কত পাবো 14 পাবো কত পাবো 14 পাবো অনুপাবে এটাকে যদি আমরা করি del square f divided by del x2 whole square is equal to আমরা কত পাই এখানে 10 পাবো কত পাবো 10 পাবো একটু আগে আমরা কি পেয়েছি del square del x1 14x1 এটা আমরা পেয়েছি এখান থেকে তাহলে এটাকে আমরা যদি x2 এর সাপেক্ষে করি আর সাপেক্ষে x2 এর সাপেক্ষে তাহলে এটা কত পাবো 0 পাবো আবার x1 এর সাপেক্ষে আমরা যদি tan x2 কে করি তাহলে আমরা অনুরূপভাবে কত পাবো 0 পাবো তাহলে অতএব আমরা এখান থেকে যে মানগুলো আমরা পেলাম এখানে তাহলে সেগুলো আমরা যদি এখানে ইনপুট করি এটার মান আমরা কত পেয়েছি 14 পেয়েছি এটার মান আমরা 0 পেয়েছি 0টা বসে দিলাম এটার মান আমরা 0 পেয়েছি তারপর এটার মান আমরা কত পেয়েছি 10 পেয়েছি তাহলে এটা একটা কি ম্যাট্রিক্স তাহলে এখন আমরা এটার মুখ্য অনুরাশির মানগুলো আমরা নির্ণয় করব কার মান নির্ণয় করব সুতরাং কোন বিন্দুতে x0 এই বিন্দুতে সুতরাং বাকি কাজ আমি এপাশে করি is x0 এর মুখ্য অনুরাশি নির্ণয়কের মান মাইনর ডিটারমিনেন্ট মুখ্য অনুরাশি নির্ণয়কের মান প্রথমে del 1 is equal to তাহলে প্রথম আমরা কোনটা নেব এটা নেব 14 is equal to 0 এবং del 2 is equal to 14 চারটা নিব তাহলে আমরা এখানে কত পাই 140 তাহলে আমরা বলতে পারি যেহেতু এখানে কি দুইটাই কি ধনাত্মক দুইটাই আমাদের ধনাত্মক যেহেতু x0 এর সকল মুখ্য অনুরাশি নির্ণয়কের মান ধনাত্মক পজিটিভ সুতরাং x0 কি হবে ধনাত্মক নির্দিষ্ট এ কারণে এবং
এ কারণে f of x উত্তল কনভেক্স। উত্তল ইংরেজিতে লিখলে আমরা কি লিখব? কনভেক্স লিখব। এরপর আবার h1 x less than or equal 0, h2 x less than or equal 0 এবং উভয়টি s1 যখন s1 এবং s2 আমরা যখন লিখেছিলাম তখন আমরা উভয়টা কি পেয়েছিলাম? একঘাতে সমীকরণ আমরা পেয়েছিলাম। তাহলে এবং উভয় রৈখিক সুতরাং সকল সীমাবদ্ধতার শর্ত কি হবে আমাদের? উত্তল। অতএব নিশ্চল বিন্দু কোনটা? যেটা আমরা x0 ধরেছি, x0 is equal to 48 divided by 5, 1 divided by 5। সার্বজনীন চূড়ান্ত বিন্দু নয়, সার্বজনীন চূড়ান্ত বিন্দু নয়। তাহলে সার্বজনীন চূড়ান্ত বিন্দু না হলে তাহলে এটা কি হবে? এটা হচ্ছে f of x এর কোথায়? f of x এর একটা স্থানীয় গরিষ্ঠ বিন্দু। এটি f of x এর একটি স্থানীয় গরিষ্ঠ বিন্দু। তাহলে এ পর্যন্ত। সামনের অঙ্কতে আমরা দেখব এখানে আমরা কি পেয়েছি? f of x আমরা কি পেয়েছি? উত্তর পেয়েছি। সামনের দ্বিতীয় নম্বর অঙ্কতে দেখব আমরা f of x অবতল। 3 নম্বর অঙ্কতে আমরা দেখব f of x not convex or not concave, কনভেক্স হবে না এবং কনকেভও হবে না, সেটা আমরা দেখব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।